বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে ধাওয়া দেয় 7 কলেজের শিক্ষার্থীদের। পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তাকে সরিয়ে নেন। 10 কলেজের ছাত্রীদের দেখে রসিকতায় মজেন ঢাবির শিক্ষার্থীরা। মানবঢালের মতো রচনা করেছেন এবং আরেক পাশে শিক্ষা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো গতকালকে রাত্রি 12টা বাজে আমি সোশ্যাল মিডিয়াতে একটু স্ক্রল করতেছিলাম, হোয়াটসঅ্যাপে কিছু কমিউনিকেশন ছিল, সেগুলি করতেছিলাম। হঠাৎ করে ফেসবুকে দেখি যে লাইভ চলে লাইভ আসছে এবং সম্ভবত কালবেলা একটা লাইভ দেখাচ্ছিল আর কি। তো প্রচণ্ড দৌড়াদৌড়ি হচ্ছে যে আমি বুঝতে পারতেছিলাম যে দুই পক্ষ মিলে একেবারে একটা যুদ্ধ ভাব, এবং সেটা হচ্ছে যে 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে একেবারে যুদ্ধ অবস্থা আর কি। তো এইটা দেখে একটা চরম একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম আর কি, যে এটা কি আদতে সত্যি নাকি। এটা লাইভটা যখন আমি ভালো করে দেখতেছিলাম যে এটা পুরনো লাইভ কিনা, তো দেখি যে না, সরাসরি বুঝলাম যে 7 কলেজের সাথে একটা যুদ্ধ চলতেছে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ছাত্রদেরকে নিয়ে কিন্তু আসলে বরাবরই আমার একটা নেগেটিভ একটা ধারণা আছে আর কি। কারণ কি, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো একটা কনস্ট্রাকশনের কাজের জন্যে একবার দেখেছিলাম আর কি, যে ওখানে ছাত্রলীগের যারা আছে আর কি, তারা প্রচণ্ড রকমের চাঁদা দাবি করতেছিল ভিসির কাছ থেকে, এবং তারা চাঁদা পেয়েও আসতেছিল আর কি। ছাত্রলীগকে সাপোর্ট দিয়ে গেছে আর কি এক সময় প্রচুর আর কি। এবং এই ছাত্রলীগ তো একটা আতঙ্ক। ধরেন এইটা শুধু ওই ডক্টর আসিফ নজরুল যেভাবে বলেন যে ওই কি বলে ফাউ খাওয়া, তারপরে গণরুম, এইগুলা তো আসলে ছাত্রলীগের সমস্যা না। ছাত্রলীগের সমস্যা ছিল যে সারা দেশব্যাপী ঢাকা ইউনিভার্সিটিতে কতটুকু অত্যাচারিত হয়েছে মানুষ ছাত্রলীগের কাছ থেকে। সারা বাংলাদেশের মানুষ ছিল একেবারে তটস্থ আর কি। এলাকার মধ্যে যদি কোনো রকমের চাঁদাবাজি, মাস্তানি, তারপরে এরে মারো ওরে ধরো, এসব করতে গেলে তখন ছাত্রলীগ চলে আসতো আর কি। এবং নতুন ধরেন কোনো একটা বিল্ডিং হচ্ছে বা কোনো রকম একটা ঝামেলা হচ্ছে, এবং ওইসব জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে আপনারা জানি আমরা যে একেবারে ছাত্রলীগের অফিস করে, এবং সেখানে শুধু তো এই ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ছিল না, একেবারে বাচ্চা উঠতি বয়সী যাদের ধরেন একেবারে 6-7 থেকে একটু গ্রোন আপ হচ্ছে, যে তারা নিজেদেরকে একটু রাজনীতির মধ্যে, রাজনীতি হচ্ছে যে এরকম ধরো মারো কাটো এবং চাঁদাবাজি, তারপরে সন্ত্রাসী, তারপরে ডাকাতি, যত রকমের খারাপ কাজ আছে এগুলি আওয়ামী লীগ এই ছাত্রলীগের মাধ্যমে এগুলি করিয়েছে। গতকালকে হঠাৎ করে মনে হচ্ছিল যে গভীর রাতে, যেটা 12টা থেকে শুরু হয়েছিল, এবং এটা মনে হয় 2টা, 2:30, 3টা পর্যন্ত চলছে আর কি। ধাওয়া পাল্টা ধাওয়া, এবং রাতের মধ্যে সেই সাউন্ড গ্রেনেড, তারপরে টিয়ার গ্যাস। তো আমরা ঢাকাবাসী আসলে এই 5ই আগস্টের পরে এখন কি চাই? শান্তি চাই, একটা গণতান্ত্রিক উপায়ে একটা কি বলে সরকার, নতুন একটা সরকার আসবে, এবং যে সংস্কারগুলি হচ্ছে এগুলো তো একেবারে খুব শান্তির কাজ। তো এখানে আবার রাস্তা গরম করার ব্যাপারগুলি ঘটছে কেন? এই মুহূর্তে আমি প্রথম আলোর অনলাইনে আছে আর কি। তো সেখানে তারা বলা হচ্ছিল যে সকালেও আমি দেখতেছিলাম যে তারা 6 দফা দাবি পেশ করতেছে, এবং 8 বছরেও 7 কলেজের সমস্যা কাটেনি। তো এগুলা নিয়ে আমরা দেখতেছিলাম। তো কিছুক্ষণ আগে যে নিউজটা আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, এবং এখানে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। তো ভাই, তোমরা তাইলে কি করছো? তোমাদের এখানে সব গ্যাঞ্জাম লাগবে, মারামারি লাগবে, মানুষ আতঙ্কিত হবে, পাশের দেশ ভারত এগুলো নিয়ে ওই ট্রোল করবে। মহিক রঞ্জন ঘোষ তো বসে আছে এগুলো নিয়ে আর কি, হ্যাঁ, যে কোন সময় ডক্টর ইউনূসের কোন ফাঁক ফকর দিয়ে কোন দিকে তার একটা উইক পয়েন্ট বের হয়ে যাবে, এক্সপোজ হয়ে যাবে, এবং এগুলো নিয়ে তারা
ডক্টর ইউনূসকে দেশ ছাড়া করবে আর কি সকাল বিকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে আমি যথেষ্ট মানে নেগেটিভ একটা ধারণা মানে রাখি এই মুহূর্তে, কারণ 5ই আগস্টে ছাত্ররা করেছে, কিন্তু দেখেন 18-19 তারিখে গণ অধিকার পরিষদের যে তারেক, সেও কিন্তু এরকম একটা ভিডিও দেখাচ্ছিল এবং আমরা দেখছি যে সার্জিস কীভাবে ওই সময় বলতেছিল যে না একটা আপোষের ব্যাপার সরকারের সাথে, আওয়ামী লীগের সরকারের সাথে তাদের একটা আপোষ হয়ে গেছে এবং রাস্তাতে তখনও উত্তেজনা ছিল এবং সার্জিস আলমের যে স্পষ্ট যে কথাটা ছিল যে রাস্তার মাঝখানে যে আন্দোলন সেটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই আর কি। তো আমরা জানি যে 19 তারিখের পরে আসলে যারা নেমেছে তারা বিশেষ করে একেবারে তরুণ যারা মানে সেই স্কুলের বাচ্চা থেকে শুরু করে সবাই মানে আহত হয়েছে, নিহত হয়েছে। তো এগুলো আসলে তারা দেখেছে যে না বড় ভাইরা বোনরা মার খাইছে, তো সেখানে আমরা নিজের জানটা দিই আর কি। এবং রাজনৈতিক দলগুলো সেই বিএনপি বলেন বা জামাত ইসলামী বলেন বা ইসলামী ঘরানার অন্য যারা আছে বা ডান বাম সবাই কিন্তু রাস্তাতে নেমেছিল ওই সময়। তো ওখানে আর ফিরে আসার কোনো উপায় ছিল না। 19 তারিখের পর্যন্ত আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্রদের একটা কার্যক্রম আর কি, কিন্তু পরে যেটা হচ্ছে যে বিভিন্ন মাসুদরা বা অন্যরা যারা আছে তারা মানে অনলাইনে আসছে, ভিডিও বার্তা দিয়েছে আর কি। তো সেখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মানে অ্যাক্টিভিটিগুলো যখন ভার্সিটি বন্ধ হয়ে যায় তারপর থেকে কিন্তু আমরা দেখিনি ছাত্ররা যে যার মতো করে হল ছেড়ে চলে গেছে আর কি। কিন্তু রাস্তাতেও মানুষ যারা আন্দোলন করেছে ঢাকা ইউনিভার্সিটির কোনো রকমের ছাত্রদেরকে আমরা ওরকম মরতেও দেখিনি, বা এটা একেবারে বেসরকারি ইউনিভার্সিটির ছাত্ররা একেবারে সেই ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি যেটা একেবারে মিলে না, তারা কিন্তু ওই কোটা আন্দোলনের জন্য কিন্তু আসলে আন্দোলনে নামেনি। তারা নেমেছিল যে না তারা তাদের মানে সহপাঠীরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের উপরে আঘাত হয়েছে এবং মুগ্ধ এবং আবু সাইদরা মারা গেছে, এদের কারণেই কিন্তু মনে থেকেই তারা একটা মানে শপথ নিয়ে রাস্তাতে ছিল যে এই শেখ হাসিনার মানে পতন চাই আর কি। তো এখন যেটা হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির সেই ছাত্র শিক্ষক সেই মানে ডক্টর আসিফ নজরুল আমরা নেতা পেয়ে গেছি আগামীর। ভাই এই ছাত্রদেরকে তো আসলে তৈরি করার একটা সুযোগ দিবেন, নিজেদেরকে তাদেরকে যোগ্য করে আসতে হবে, তারপরে তারা রাজনীতি করুক। এখন আমরা ছাত্র মানে এরকম একটা দৃশ্য আমাদের মানে চোখের সামনে ভাসে যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এলাকার মধ্যে মানে মাদকের যেই কারবার, মানে কার ঘরে হামলা হবে, কারে পিটাবে, ধরবে, মারবে, এইসব জিনিস আর কি। শুধু তো ইনস্টিটিউটের মধ্যে ছাত্রলীগ ছিল বা এই গুন্ডা ভান্ডারা ছিল আওয়ামী লীগের, তা তো না। রাতের এই যেই মারামারি আমরা দেখি 7 কলেজ, এবং এই 7 কলেজের একটাই দাবি যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে থাকবে না। তো এতদিন পরে কেন? তারা এই যে প্রভিসির সাথে কথা হয়েছে, তারা প্রভিসি খারাপ আচরণ করেছে এবং তারা রাস্তার মধ্যে ছিল সন্ধ্যা থেকে রাতের মধ্যে, তারা ভায়োলেন্ট হয়ে উঠলো এবং সাথে সাথে হাসনাত আবদুল্লাহ, ভাই বাহুবলী বলা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। তো আমি তো তাদেরকে শিশু মনে করি। তাদের কি সেই যোগ্যতা বা সেই জ্ঞান গরিমা হয়েছে যে ওই ডক্টর ইউনূস যেভাবে বিদেশে গিয়ে একেবারে অনর্গল স্পিচ দিচ্ছে, বা একটা মানে প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর যেভাবে সমস্ত বিষয়ের উপরে কথা বলতে পারে, সেরকম তো তারা না। তাদের সেই আউট নলেজ বা তাদের সেই গ্রোন আপ এখনও হয় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা ম্যাক্সিমাম ঢাকার বাইরে থেকে আসে। এইটা ঠিক যে না তাদের একটা স্ক্রিনিং হয়, অ্যাডমিশন পরীক্ষা দেয় খুব সুন্দর করে এবং ভালো স্টুডেন্টগুলো ওখানে চান্স পায়। কিন্তু আমরা ভালো স্টুডেন্টের আসলে তো মানে ক্যাটাগরি তো আমরা জানি। আপনি যদি এক্সপোজারের দিকে চিন্তা করেন, আপনি প্রাইভেট ইউনিভার্সিটির যারা নাকি স্টুডেন্ট আছে, ঢাকা ইউনিভার্সিটির যেন এমন একটা ব্যাপার হয়েছে যে এটা একটা সচিবালয় বানায় ফেলা হয়েছে আর কি, এবং এটা একটা গণভবনের মতো লাগে। এবং এখানে এটা হচ্ছে যে একেবারে মাস্টার মাইন্ডদের কারখানা। ওখানে আসিফ নজরুল সাহেব মাস্টার মাইন্ডদেরকে নিয়ে উঠছেন ওখানে উপদেষ্টাতে, এবং ছাত্র এবং শিক্ষকরা মিলে এই ছাত্র জনতার যে 5ই আগস্টের স্বৈরাচারের পতন হলো, এটার পুরো সাকসেসটা হাইজ্যাক হয়ে গেল আর কি। এখন বলা হচ্ছে যে না এটা বিএনপি চায়, অমুক চায়, তমুক চায়। ভাই তোমরা তো ঢাকা ইউনিভার্সিটির যারা আছো ছাত্র এবং শিক্ষক, তারা এটাকে হাইজ্যাক করলা। শিক্ষাগত যোগ্যতা তো একটা ব্যাপার। কেন আপনারা ওই বিসিএস পরীক্ষার মধ্যে এখনও পড়ে আছেন? আপনারা তাহলে কেন বিসিএস পরীক্ষাটা মানে উঠায় দেন না? উঠায় দেন, বিসিএস পরীক্ষার দরকার নাই। যে যার মতো করে যোগ্যতা নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করবে, তারপরে সরকারি চাকরি করবে। কোটা টোটা নিয়ে একেবারে ঢাকা ইউনিভার্সিটি কি কেন আন্দোলনে নামতে হইল?
তাদের দরকার, তারা একটা গ্রাম থেকে যখন একটা ছেলে আসে এখানে ঢাকা ইউনিভার্সিটির হোস্টেল এবং টিএসসি এগুলোর বাইরে তো তার জগৎটা নাই, সে নাক কান বন্ধ করে সে বাড়ি থেকে যে যতটুকু টাকা পয়সা পায় সেটা নিয়ে সে একটা কোচিংয়ে ভর্তি হয় বা বিসিএস এর গাইড টাইড নিয়ে সে চর্চা করা শুরু করে যে সরকারি একটা চাকরির জন্য। আমরা তো দেখছি আবু সাইদের ব্যাপারে একটা ছাত্রের কেন হোল লাইফের একটা স্বপ্ন যে সে সরকারি তাকে চাকরি পাইতেই হবে। আর এটা শুধু ঢাকা ইউনিভার্সিটির বা পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের জন্য কেন একটা নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ব্ল্যাক ইউনিভার্সিটির ছাত্ররা এই স্বপ্ন দেখে না যে তাকে বিসিএস পরীক্ষা দিতে হবে বা তাকে সরকারি চাকরি পাইতে হবে। তো এখানেও তো একটা বৈষম্য তৈরি করে রাখছেন। আমার তো মনে হয় যে বিসিএস পরীক্ষা অফ করে দেন। আমার মনে হয় যে এই ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্রগুলা মানে উপদেষ্টা আছে, এখনও সময় আছে, তাদেরকে বলেন যে তোমরা পদত্যাগ করে রাস্তায় আসো, তোমরা যদি রাজনীতি করতে চাও মানে একেবারে মানে ফেয়ার যে আছে পলিসি আছে এটা ফেস করে তারপর রাজনীতি করো। এই যে 7টা কলেজের মধ্যে যে আবারও একটা বৈষম্য মানে সৃষ্টি করার একটা পায়তারা করা হচ্ছে। এবং এখানে দেখেন কলেজগুলো আমরা যদি দেখি, ঢাকা কলেজ আছে, ইডেন মহিলা কলেজ আছে। ইডেন মহিলা কলেজকে আমরা জানি যে ছাত্রলীগের মানে বিশেষ করে মহিলা লীগ যারা আছে, হ্যাঁ ছাত্রলীগ যারা আছে, তো তাদেরকে কিভাবে অ্যাবিউজ করা হয়েছে আর কি, হ্যাঁ মানে তাদেরকে মানে এগুলার এই মানে ভিডিওতে বলতে যাচ্ছি না আর কি। তো ঢাকা কলেজ আছে, ইডেন মহিলা কলেজ আছে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ আছে, কবি নজরুল কলেজ আছে, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ আছে, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং তিতুমির কলেজ আছে। তো এখন এদের জন্য যদি একটা আলাদা ইউনিভার্সিটির আন্ডারে তাদেরকে দেওয়া হয়, ধরে নিচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তারা থাকলো না, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা থাকবে তাদের মাঝে এবং এই 7টা কলেজের মাঝে একটা কোয়ালিটেটিভ একটা পার্থক্য সৃষ্টি হইল না? তো আমরা তো ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা আছে তাদেরও এরকম মানমুখী আচরণ দেখতে পারি। আমরা তখন ভবিষ্যতে দেখব যে এই আরও 70টা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি আছে তারা রাত 12টার সময় এই 7টা কলেজের এই ছাত্রদের সাথে মারামারি শুরু করে দিল যে আমরাও এখন আলাদাভাবে মানে তোমাদের মতো আর একটা ইউনিভার্সিটি করে দাও আমাদেরকে, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে থাকবো না। আর এখানে যে ঢাকা ইউনিভার্সিটি, তারপরেও তারা বলার চেষ্টা করবে যে ভাই আমরা সুপিরিয়র, ঢাকা কলেজ বা ইডেন কলেজ তোমরা দূরে থাকো। তো এগুলো তো আমরা ভবিষ্যতে আমরা ভালো দেখতেছি না। আমার মনে হয় যে ভবিষ্যতে এরকম যেন আবার কোনো রকমের ক্যাওয়াস সৃষ্টি না হয়। যারা নাকি এই সংশ্লিষ্ট 7টা কলেজ আছে বা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অন্য যারা যেসব কলেজ আছে প্রত্যেকের প্রতিনিধি, ছাত্র শিক্ষকের একটা প্রতিনিধি নিয়ে একদম সিরিজ একটা কনফারেন্স হোক, হয়ে এটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে হবে নাকি 7টা কলেজ একটা ইউনিভার্সিটির আন্ডারে হবে, বাকিরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে থাকবে বা ঢাকা ইউনিভার্সিটি আলাদা থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে একটা ডিসিশন নেওয়া উচিত এবং একটা গণতান্ত্রিক পন্থার মাধ্যমে প্রয়োজনে প্রত্যেকটা ইনস্টিটিউটের ভিতর থেকে ভোটিং হোক, যেটা মানে জনগণ, যেটা ছাত্ররা, যেটা শিক্ষকরা যেটা রায় দিবে সেইভাবে কিন্তু একটা মানে সিদ্ধান্ত আসতে পারে। আজকে যে এই আন্দোলন থেমে যাচ্ছে এটাতে আমি আশাবাদী না। আমার মনে হয় যে ভবিষ্যতে আরও জোরালো আন্দোলন হবে এবং এখানে 7 কলেজের সাথে আরও অন্যান্য গ্রুপও আমরা দেখব। বলা হচ্ছিল যে গতকালকে যে ছাত্রলীগ এখানে ঢুকে গেছে, ছাত্র দলরা এখানে পিটাইছে, হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হয়েছে, এটা ছাত্র দলেরা করেছে। তো ভাই নিজেরা কামড়াকামড়ি করে মানে তো আমরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করতেছি। স্বৈরাচার চলে গেছে, এখন নিজেরা মারামারি করো, কাটাকাটি করে আরও একটা অস্থিরতা তৈরি করো। ভারত এখানে বসে আছে, ওই F-17 জেট কিনতে চাচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে, এই খবর তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করতে চায়। তারা চায় না যে বাংলাদেশ মানে সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক। রয়ের আনাগোনা আছে, ঢাকা শহরে আনাগোনা আছে। তো আমরা তো দেখতেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা কাজ করেছিল সমন্বয়করা, তো তাদের মধ্যে তো একটা ডিভিশন আমরা দেখতেছি। তারও চাঁদাবাজির তাদের উপরে অ্যালিগেশন আসতেছে। গতকালকে রাতেও কিন্তু আমরা দেখছি যে হাসনাত আবদুল্লাহকে ভুয়া করে মানে স্লোগান দেওয়া হয়েছে। তো আসলে এগুলা চাই না, মানে ছাত্রদেরকে রাজনীতিতে আনাটা আসলে কতটা ভালো হচ্ছে এটা কিন্তু মানে প্রশ্ন সাপেক্ষ এবং ছাত্রদেরকে আসলে গড়ার সুযোগ দিতে হবে। ওই টেকনোলজি মোবাইলের মধ্যে চলে আসছে এবং অ্যাপ চালাইতে পারে বা আলাদা অন্য একটা দেশের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারলো, এটা ডক্টর ইউনূস বলতেছে। এটা থেকে যে ওনারা খুব মানে বিশাল আকারের যোগ্য হয়ে গেল, তারা দেশ চালাইতে পারবে, এইটা মনে হয় যে আমরা জাতি আরও একটা বড় ভুল সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করতে চাচ্ছি। ডক্টর ইউনূস যদি এগুলোই চাপায় দেয়, ছাত্রদেরকে বাধ্য করে, আমরা জানি যে সারা জীবন ছাত্ররা কিছু মানুষ মেধাবী থাকেই আর কি, কিন্তু কিছু মানুষ আছে যারা নাকি
অভাবের তাড়নায় হোক বা পরিবেশের কারণে বা সঙ্গদোষে তারা কিন্তু এই বিপদগামী হয়। আপনারা হোস্টেলের মধ্যে এখনও মানে সার্চ করলে দেখবেন যে দেশীয় অস্ত্র পাওয়া যায় ছাত্রদের হোস্টেলের মধ্যে। তো এইগুলো তো আসলে উচিত না। বিদেশে আপনারা যান, উন্নত দেশে কয়টা ছাত্রের হোস্টেলের মধ্যে এরকম অস্ত্রশস্ত্রের ভাণ্ডার বা কারখানা আপনারা দেখবেন। বাট ছাত্রলীগের সময় আমরা দেখছি যে তাদের এক একটা হলের রুম মানে হচ্ছে যে এক একটা গোডাউন অস্ত্রের। তো এগুলো আসলে আমরা দেখতে চাই না। ছাত্ররা পড়ুক, পড়াশোনা করুক এবং তারা যোগ্য হয়ে মানে রাজনীতি করবে, সংসদে আসবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, চালাক দেশ, সমস্যা নাই। কিন্তু আপনি ন্যূনতম তো তাদের একটা সময় দিতে হবে যে তারা যেন যোগ্য হয়ে আসে আর কি। ঢাকা ইউনিভার্সিটি 1000টা ইউনিভার্সিটির মধ্যে এখনও কিন্তু নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম আছে, বেসরকারি ইউনিভার্সিটি কয়েকটা নাম আমরা দেখছি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি নাই। তো এটা তো আমাদের ব্যর্থতা। তো ছাত্ররা ঠিকঠাক মতো থাকো, শান্তিতে থাকো। আর যদি আমরা দেখি যে না আরও বিশৃঙ্খলা চলে আসতেছে সামনে, তো আমি আমার মনে হয় যে আমজনতা বিশ্ববিদ্যালয়গুলি যারা বেশি ঝামেলা করবে তাদেরকে ঢাকার বাইরে শিফট করে দেওয়াটাই আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যদি এরকম ছাত্ররা বেশি এটাকে সচিবালয় মনে করে, গণভবন মনে করে, যেখানে রাষ্ট্রীয় কাজকর্ম হবে পড়াশোনা বাদ দিয়ে, তাহলে আমার মতে এই বিশাল একটা জায়গা এটা মানে আবাসিক এলাকা হয়ে যাক। ঢাকা ইউনিভার্সিটি বুড়িগঙ্গার ওই পারে চলে যাক। 7টা কলেজ যারা আছে, ছাত্ররা যদি ঠিকমতো শান্তি রাখতে না পারে এই ঢাকাবাসীর বা ঢাকা শহরের মধ্যে, তো তারাও বুড়িগঙ্গার উপরে চলে যাক, সমস্যা নেই। তো আমার মনে হয় যে কোনো কিছু দুর্যোগ শুরু হওয়ার আগেই ডক্টর ইউনূসের প্রশাসনে যারা আছেন সরকারের, তারা ব্যবস্থা নেবেন। হয়ে যাওয়ার পরে এগুলা গোজামিল করে দাবি মেনে নেওয়ার এটা একটা বাজে সংস্কৃতি সৃষ্টি হচ্ছে এবং এগুলা থেকে আমরা বের হয়ে আসবো আশা করি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।